থেকে নামছে। এটা সত্যি ভীষণ ভয়ানক ছিল। এই দাদা দেখো বেরোচ্ছে, মানে দেখো কি অবস্থা এই ট্রেনের ধরছে। ভিডিওতে তোমাদেরকে দেখাবো হচ্ছে আমরা যাব দেওঘর, আর দেওঘরের 4-5টা জায়গা আছে সেটা কমপ্লিট করব। তো রাত এখন বাজে 1টা, আর আমরা আই লাভ বিপিসিএল এর মাঝখানে আছি। এখানে আমরা মানে পুরুলিয়া থেকে যাচ্ছি দেওঘরের উদ্দেশ্যে, আসানসোল হয়ে বেরোবো। তো এখান থেকে আমাদের ভিডিওটা স্টার্ট হবে, কালকে সকাল থেকে তোমরা সম্পূর্ণ দেখতে পারবে। আর এই যে হচ্ছে আমাদের বাস, তো চলো উঠে যাই। তো গুড মর্নিং, এখন এসে উপস্থিত হয়ে বাস থেকে নামলাম 6:30টার সময়। কালকে রাত্রে বাসে উঠেছিলাম আর নামলাম হচ্ছে দেওঘরে, মানে এটা ঝাড়খণ্ডের মধ্যে। তা দেওঘরের সমস্ত সাইট সিন করবো। তা সবার প্রথম আমাদের যে হোটেল না হবে না, সেই হোটেল দেখাচ্ছে। এখানে একটা বিয়ে চলছিল, আর তার জন্য হোটেলটা এখন আমরা পাইনি, ব্যাগ ঘাড়ি আমাদের সবাই দাঁড়িয়ে আছে, হোটেল পাইনি তাই। তো এখানে এই যে মহেশ গার্ডেন বলে দেখা যাচ্ছে, এখানে একটা বিয়ে চলছিল, তাই হোটেল এখনও কমপ্লিট হয়নি, 8টার সময় দেবে। আর দাদা ওখান থেকে আমাদের যেহেতু রান্নাবান্না হবে, তাই সমস্ত সরঞ্জাম বাস থেকে নিয়ে এর ভিতরে নিয়ে যাচ্ছে। দেখো বিয়েবাড়িটা কেমন হয়েছিল। তো দেওঘরের বিয়েবাড়ি তোমাদের একটু দেখাই। এই যে হচ্ছে দেওঘরের বিয়েবাড়ির মহলটা সাজিয়েছিল। এটা আছে মহেশ গার্ডেন হোটেল। ঘর পাওয়া যায়নি তাই তো? এই দেখো, এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা ছিল, দেখেছো? তো এই জায়গাটা কালকে রাত্রেই হয়েছে বিয়ে। আর এদিকে হচ্ছে রান্নাবান্নার জায়গা। তো এই গেস্ট হাউসের মধ্যেই আমরা আজকে থাকার কথা, তাও একদিনের জন্য। আর সবকটা দেওঘরের স্পট কমপ্লিট করব। আর এর মহলটা হচ্ছে এরকম, দেখো। তো এই ভেতরে আমাদের হোটেলটা। তো যাই হোক, এখনও কমপ্লিট হয়নি, এখনও কিছুটা সময় লাগবে। তো কমপ্লিট হলে এখনও 1 ঘন্টা লাগবে। তার মধ্যে রাস্তা দিয়ে ঘুরে আসি, একটু চাটা খেয়ে নিই। এখন মেন রোডের দিকে উঠছি। তো এই মেন রোডের দিকেই একটু বাজার মতো হয়তো আছে, খুব সম্ভবত দেওঘরে। হ্যাঁ, বাজার মতো আছে, দেখতে পাচ্ছি। আর হচ্ছে এখানে অনেক অটো বা টোটো এরকম ধরনের অনেক জিনিসপত্র আছে। তো এখান থেকে কিন্তু এই দেওঘরের যে সমস্ত সাইট সিন আছে, সেই সমস্ত জায়গায় সবাই নিয়ে যায়, মানে পুজো টুজো দেওয়ার জন্য। তো যেহেতু সকাল থেকে আমরা এখনও চা খাইনি আর আমাদের হোটেলটা রেডি হয়নি, তাই আমি এখানে এসেছি একটু চাটা খেতে। তো চলো দেখি কোথায় চা পাই। তো এখানে বলেছিলাম সমস্ত জায়গাগুলো ঘোরার জন্য টোটোতে নিয়ে যায়। তো আমার একটা টোটোর রিভিউ দিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে টোটো, এরকম ধরনের টোটোতে করে নিয়ে যাবে, মানে ত্রিকুট পাহাড়, তপবন আর যে সমস্ত জায়গাগুলো আছে শুনে দেখো। আচ্ছা, কটা জায়গা কভার করেন আপনারা? 5 জায়গা। 5টা জায়গা। কত টাকা নেবেন? 800 টাকা। 800 টাকা? এমনি 1000 টাকা নিই, কিন্তু 800 টাকা দেবে। আচ্ছা, সময় কতক্ষণ? ওই সময় তোমার উপর নির্ভর, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার, মানে যে 800 টাকা, 1000 টাকার বদলে 800 টাকা নেবে। যেহেতু এরা 1000 টাকা করেই নেয়, তো 800 টাকার মধ্যে কিন্তু সমস্ত কটা জায়গা এনারা ঘুরিয়ে দেবে, মানে দেওঘরের যতগুলো ফেমাস জায়গা আছে। তো সকালবেলার এই একটা জিনিস তোমাদেরকে জানতে পেরে দিয়ে আমারও ভালো লাগছে। আর চলো এই দেখো, এই চারিদিকে যত দোকান আছে না, সব বন্ধ মোটামুটি। এখন সবাই ঝাড়টাট দিচ্ছে, খুলছে। তো এই একটা দোকান খোলা আছে, এখান থেকে আমরা চাটা খেয়ে নিই। তো এই দোকানে দেখো এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, জল, চা। আর ওখানে আছে কিছু মানে যাতে তৈরি করে দেওয়া খাবার, সে সমস্ত স্ন্যাক্সের ব্যাপার। তো একটা জিনিস বলে দিই, এখানে ছোট চা, একদম ছোট চা কিন্তু 10 টাকা, মানে যেগুলো আমরা সাধারণত 5 টাকা দিয়ে খাই না, এগুলো কিন্তু 10 টাকা। তো চলো চাটা খেয়ে নিই আগে। তো এখন ডাক হলো, হোটেল পেয়ে যাবো এখনই। তো দেখো বিয়েবাড়ির মহলটা বেশ, এই বিহারিদের বিয়ে বেশ ভালোই সাজিয়েছে। তো আমাদের রুমটা দেখাচ্ছি, এগুলো পরপর রুম, আমাদের নিচেই হবে। বাবা, প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো দাঁড়িয়ে তারপর রুম পেলাম, যেহেতু বিয়ে বাড়ি ছিল বললাম। এটা আমাদের, আর পায়খানা বাথরুম দেখাচ্ছে, মোটামুটি পরিষ্কার। তো রুমটা পেলাম, এবার একটু ফ্রেশ হয়ে নিই। তো সকালবেলা পুরো ফ্রেশ হয়ে গেলাম। এবার আমাদের সকালের খাবার দাবারও চলছে, একেবারে বিয়ের বাড়ির সজ্জায় এই জায়গায় খাবার দাবার চলছে। তো এখানেই আমাদের খেতে হবে, চলো। তো বিয়ে বাড়িতে সারা রাত এরাও নিমন্ত্রিত ছিল। দেখো এখানে ঘুমিয়েছে, কি সুন্দর লাগছে।
তো চলো এক জায়গায় বসে পড়ে খেয়ে নিই। তো এই যে হচ্ছে সকালের খাবার দাবার, পুরো বিয়ে বাড়ির যেখানে আগের দিন খাওয়া দাওয়া হয়েছিল সেখানে বসেই খাচ্ছি। একদম সকালবেলা সিম্পল খাবার, কেননা অনেকটা জার্নি করতে হবে, 4-5টা স্পট আছে কমপ্লিট করব। তো এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এই অটোগুলোতে করে সাইড সিনে যাব, আর এই অটোটা আমাদের। তো সাইড সিনে এখন করব 3খানা, আর তারপরে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর যাব পাহাড়ের সাইডে, আরও যে ভালো দুটো স্পট আছে সেই দিকে। তো চলো গাড়িতে বসে যাই। তো এখানকার যে অটোতে আমরা আছি, এই অটোতে এখানকার টোটাল হচ্ছে 8টা কি 10টা জায়গা আছে। তো এই 8টা-10টা জায়গা কভার করার জন্য তো এনারা যে চার্জ করে সেটা হচ্ছে 1000 টাকা। মানে অটোতে 10 জন হাইয়েস্ট ক্যাপাবিলিটি, তো সেই ক্যাপাবিলিটি নিয়ে এনারা যাবেন। 10 জন যদি কমও হয়, 2 জনেও তো 1000 টাকা, 10 জনেও 1000 টাকা। তো 1000 টাকা এনারা সবকটা জায়গা, মানে সময়ের কোনো ব্যাপার নেই, মোটামুটি 5-6 ঘন্টার মধ্যে দিয়ে এনারা খুব সুন্দরভাবে দেখিয়ে দেবেন। তাই একটু কনসিডার হবে, বড়জোর 100 টাকা কমাতে পারে। তো সবার প্রথম আমাদের যে স্পটটা হচ্ছে সেটা হচ্ছে নলাক্ষা মন্দির। তো চলো আর দেখো এখানকার রাস্তাটা কেমন। তো এটা হচ্ছে ঠাকুর বাড়ি, দেখো এই যে তার আরেকটা গেট। অ্যাকচুয়ালি ওটা ছিল হচ্ছে সৎসঙ্গের ঠাকুর বাড়ি। তো এই যে বাজারটা দিয়ে যাচ্ছি, এই বাজারটার নাম হচ্ছে সুভাষ চক। তো আর মাত্র সামান্য কিছুটা গেলেই নলাক্ষা মন্দির। তো এখন এসে উপস্থিত হলাম নলাক্ষা মন্দির, তবে মন্দিরটা এখনো কনস্ট্রাকশন চলছে। আর এখানে দেখো কত কিছু বিক্রি হচ্ছে, মানে মন্দিরের প্রাঙ্গণের সামনে মেন রোডটায় কত কিছুর দোকানপাট বসেছে। তো সবার প্রথম এসে মহিলারা এদিকেই নজর, মন্দিরের দিকে পরে তাকাচ্ছে। দেখো অনেক জিনিসপত্র রয়েছে। হ্যাঁ একদম ওদের কাজ, একদম ঠিক। তো দাদা আমাকে বলছে আমি যেন এইসব দিকে না তাকাই, এগুলো মহিলাদের কাজ। তো এই যে হচ্ছে সেই নলাক্ষা মন্দিরটা, দেখো অনেকটাই হাইট, আর ডিজাইনের কাজ, এদিকে রং চঙের কাজ চলছে, এদিকে অনেক মিস্ত্রি উপরে কাজ করছে। দেখো তো নলাক্ষা মন্দির কেন বিখ্যাত, কি কারণে, সেটা শুনে দেখবো। চলো আগে মন্দিরটা দেখে আসি, হয়তো উপরে উঠতে দেবে না। দেখো জিনিসপত্র বিক্রি হচ্ছে, দেখো কত জিনিসপত্র বিক্রি হচ্ছে। বাহ, অনেক কিছু পাওয়া যায় সামনে। তো এটা হচ্ছে যতীন্দ্র স্মৃতি। তো চলো ভেতরে যখন ঢুকতে দিচ্ছে তো ঢুকে যাই। তার আগে জুতোটা খুলতে হবে, আর এটা ঠিকই মন্দিরে ঢোকার আগে জুতো। কি লাগছে এগুলো, এগুলো কি দিয়ে তৈরি বোঝা যাচ্ছে না। আচ্ছা ওখানে ফটো তোলা বারণ করা আছে। কি দুর্ধর্ষ লাগছে দেখো মন্দিরের প্রাঙ্গণটা। তো যেহেতু ফটো তোলা ওখানে বারণ আছে, তা ছবি আর তুলবো না। তো এই যে নলাক্ষা মন্দির, এই নলাক্ষা মন্দির এইভাবে হয়েছে যে সবার প্রথম না, এই মন্দিরটা তৈরি করার জন্য মাত্র নাকি 9 লাখ টাকা খরচ হয়েছিল। তাই যে সময় প্রথম তৈরি হয়েছিল, এখনকার যে বিল্ডিং স্ট্রাকচার এটা নিশ্চয়ই আর 9 লাখ টাকার না, 9 কোটি টাকার সমান। তো সেই 9 লাখ টাকা দিয়ে যে সময় প্রথম তৈরি করা হয়েছিল, সেই নাম উদ্দেশ্য করে এটার নাম হয় নলাক্ষা মন্দির। তো এখানে যে ঠাকুরটা আছে, একটা আছে গোপাল ঠাকুর, আর একটা আছে একজন মহারাজ, যে এখানকার একজন গুরুদেব, নামটা আমার সঠিক মনে পড়ছে না। তো তারই পুজো হয়, আর গোপালের এরকম নির্দিষ্ট বা কোনো মেলা টেলা এরকম কোনো কিছুই নেই। তো যখন সবাই সাধারণ মানুষ যখন আসে দেখা করে পুজো টুজো দেয়। তো এখনও মন্দিরটা কনস্ট্রাকশন চলছে, হয়তো এখনও প্রায় 7 মাস লাগবে এটা পুরোপুরি কমপ্লিট হতে। তো এই হচ্ছে নলাক্ষা মন্দির। তো এই যে ঠাকুর, আর এই দেখো ভেতরকার ডিজাইন, আর ওইটার ভেতরে আছে গোপাল ঠাকুর। তো দেখা হলো নলাক্ষা মন্দির, অ্যাকচুয়ালি গোপাল মন্দির। তো চলো এবার নেক্সট স্পট কি আছে সেদিকে যাই।
তো এখন আমরা যাচ্ছি বৈদ্যনাথ ধাম, আর অটো আমাদের ওই সামনে নামিয়ে দিয়েছে। অটো ভেতরে যায় না, কেননা ভেতরের গলিটা খুবই ছোট। আর এই জায়গাটা দেখো কেমন। তো এখানে প্রচুর দোকানপাট সব আছে, মানে পুজো দেওয়ার সরঞ্জাম থেকে শুরু করে সোনা গয়না, জামা কাপড়, জুতো, ব্যাগ সব কিছুই পাওয়া যায়। দেখো কত দোকান, প্রচুর ব্যাগ। তো দর্শনার্থীদের ভিড় দেখো কতটা, কত গাড়ি, কত জ্যাম। আর আমরা ওদিকে অটো ঢোকায়নি। তো এই পেছন দিকটা দেখো কতটা জ্যাম বেঁধেছে এই মোড়টায়। তো ভীষণ জ্যাম থাকে। আর এখন তো আমরা ফাঁকায় ফাঁকায় এসছি, তাই এরকম। আর মানে যে সময় সিজন চলে আর কি, মানে যে সময় আর কি এপ্রিল হবে বা মার্চ হবে, মার্চ মাসের দিকটায় কিন্তু আরও বেশি হবে। তো এসে উপস্থিত হলাম বৈদ্যনাথ মন্দিরে। তো এরকম পাশে অনেক দোকান পাট আছে যেগুলোতে কিন্তু 1 টাকাও লাগে না জুতো রাখার জন্য এখানে। তবে আমরা অনেক দূরে জুতো খুলে এসেছি, এখানে এসে দেখছি যে জুতো রাখতে 1 টাকাও লাগে না। তো এবার যাব ভেতরে, চলো। তো এই হচ্ছে মন্দিরের ভিতরের প্রাঙ্গণ। দেখো সবাই মোটামুটি পুজো টুজো দিয়ে বেরিয়েছে। মন্দিরের উপর দিকে উঠতে হবে। দেখো ভিতরে কতটা ভিড়। তো দেখো পুজো দেবে বলে কত সুন্দরভাবে এনারা রেডি করছে, মানে পুজোর সরঞ্জাম। তারপর এদিক থেকে ওদিক থেকে লাইন দিয়ে যাবে। আর এনাদের দেখো মানে মানুষা ছিল তার জন্য এই করেছে। আর এখানে প্রচুর দোকানপাট আছে, মানে অনেক ফেসিলিটি ভেতরেই পাওয়া যায়। যত মানুষা টানুষা সব এই জায়গাটায় দেওয়া হয়। তো ওই আর একটা মন্দিরের চূড়া, আর এই একটা দেখো সবাই কত সকালবেলা এসে মন্দিরে বসেছে। চলো। আর ওদিকটায় দেখো কি বিভৎস ভিড়। তো ওইটা হচ্ছে মেন মন্দির, এই যে যেটা দেখা যাচ্ছে সামনে। বিশাল ভিড় লাগছে। তো মানে এতটা ভিড় হবে আমার নিজেরও ধারণার বাইরে ছিল। দেখো ওই জায়গাটায় প্রদীপ প্রজ্বলন হচ্ছে। চারিদিকে দেখো কি পরিমাণে ভিড়, প্রত্যেকটা জায়গায় দেখো। আর পূর্ণ অর্জনের জন্য দেখো দড়ি ধরে টানছে সবাই, দড়ি ধরে টানতে টানতে নিয়ে আসছে। এখানে অনেকে বাঁক নিয়ে এসছে, দেখো এই দেখো। তো ওই দেখো প্রদীপ প্রজ্বলন করছে, ওটা হচ্ছে মেন মন্দিরের সামনে। আর এখানেও দেখাচ্ছি দেখো, এই মন্দিরটার ভেতরে দেখো কতটা বেশি ভিড়, কি দুর্ধর্ষ ভিড়। এমনকি যতগুলো মন্দির না আছে না এখানে, প্রত্যেকটা জায়গায় ভীষণ পরিমাণে ভিড়, ভীষণ ভীষণ। আর এই একটা মন্দির আছে, এখানেও দেখো কত। তো ভক্তের সমাগম আজকে চারিদিকে, মানে পুরো এই প্রাঙ্গণ ভরপুর হয়ে উঠেছে। আর ভিড় প্রচুর বাড়ছে, বিভৎস মানে দৃশ্য। আমার এটা দেখে খুবই ভালো লাগলো। দেখো কি দুর্ধর্ষ সুন্দর লাগছে দেখতে। তো চলো, মন্দির দর্শন হয়ে গেল, খুব ভালো লাগলো। আর এই দেখো এনারা মানসার ব্যাপার আছে, তো ওই মন্দিরের থেকে লাল যে সুতোগুলো আছে সেইগুলো এনে এনারা ধরে রাখবে। তো ভিড় প্রচুর পরিমাণে বাড়ছে, আর এবার বেরোনোর সময় হয়ে গেছে। চলো তাহলে। তো বৈদ্যনাথ মন্দির আমাদের দেখা কমপ্লিট হলো। আর ভেতরে এতটা ভিড় না, ওখানে একটা লাইনের কাছে শুনলাম যে সকাল 7টায় লাইন দিয়েছে তারা, এই একটু আগে, মানে এখন প্রায় 2টো বাজতে গেল, এখন তারা মেন লাইন পেয়েছে। অ্যাকচুয়ালি তোমরা যদি কেউ তারাপীঠে গিয়ে থাকো, তো তারাপীঠে যেরকম লাইন এরকম পেঁচিয়ে পেঁচিয়ে বিভিন্ন জায়গা থেকে এরকম মানে লেন করা আছে, ঠিক সেরকমই কিন্তু এই বৈদ্যনাথ মন্দিরে। তো ভীষণ দুষ্কর, তবে দূরের থেকে আমরা দেখতে পেরেছি ঠাকুরকে, মানে ঠাকুরের গর্ভগৃহের মধ্যে যেতে পারিনি, তবে একটু মনে হয়েছে, কিন্তু ভেতরে গিয়ে আমাদের অনুভূতিটা খুব ভালো হয়েছে। তো এই ছিল আজকের সেকেন্ড। আর এরপরে হচ্ছে আমরা সোজা এখন যাব হোটেলে, আর হোটেলে যাওয়ার পরে তারপর খেয়ে দে, তারপর নেক্সট আরও 2-3টে স্পট আছে, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো।
অ্যাকচুয়ালি আর একটা তোমাদেরকে দেখাতে পারতাম, সেটার না গেটটা বন্ধ হয়ে গেছে। সেটা হচ্ছে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ, তাই গেট বন্ধ হয়ে গেছে বলে সেটা আর দেখাতে পারিনি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ, একদম সিম্পল, মাছ ডাল পাঁপড় দেখলাম। তো এবার নেক্সট আর দুটো স্পট আছে, সেই দুটো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সবার প্রথম যে মানে দর্শনের স্থান তোমাদেরকে দেখাতে পারিনি, সেটা হচ্ছে অনুকূলজির লীলাভূমি দর্শনের স্থান। তো সেই মঠটা হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে মঠটার গেট। আর ভেতরে অনেক থাকার জায়গা সব কিছু দেওয়া আছে, কিন্তু এই মঠের ভেতরে না মানে ছবি তোলা বারণ আছে। তোর ভেতরটাই হচ্ছে এরকম। আর এই দুই পাশে দেখো কত পাখি, বদ্রি পাখি, টিয়া পাখি, বিভিন্ন ধরনের পাখি এর মধ্যে দেওয়া রয়েছে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আশ্রমের খাবার জায়গা, রান্নার জায়গা, প্রত্যেকটা সেপারেট, আলাদা আলাদা। তবে এখানে আছে বদ্রি পাখি থেকে টিয়া পাখি, কাকাতুয়া, তাদের সব কালেকশন। তো এর ভিতরে এসে বেশ ভালোই লাগলো। সামনে আরো অনেক কিছু আছে, চলো দেখি। এখানে একটা দেখো কি সুন্দর বাড়ির ডিজাইন করা। তো এই যে পেছনের যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে অনুকূল ঠাকুরের গুরুর পরিবারের সমস্ত লোকজনরা থাকে, এটা তাদের রেসিডেন্সিয়াল। তা এখানেই শেষ, আর সব জায়গাতে ছবি তুলতে দেয় না। তো এর মহলটা এরকমই। তো চলো, তো দেওঘরের আর এক স্পট সেখানে চলে এলাম, এটা হচ্ছে তপবন। আর খেয়ে উঠতে বাস ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো এখান থেকে দেখো ওখানে তপবন ওই যে লেখা আছে। তো এই যে হচ্ছে তপবন, আর এখান থেকে সূর্যটা অস্ত যাবে ঠিক সেরকম একটা মুহূর্ত। আর ওই জায়গাটায় হয়তো আমরা যাব। তো এই তপবন, এই পাহাড়ে ওঠার জন্য এই সামনে যে দুটো তিনটে দাদা যাচ্ছে না, এদের একটা ব্যবসা। আমাদের বলছে যে উপরে গিয়ে ভালো করে ঘুরিয়ে দেবে, একটা মানে গাইড হিসাবে কাজ করবে, মাথা পিছু 10 টাকা। এবার বাসে যদি 70 জন থাকে তাহলে মাথা পিছু 10 × 70, তাহলে বুঝতে পারছো। তা বলছে হ্যাঁ কি না, না হলে উঠতে দেবে না, মানে এরকম একটা ব্যাপার। এখানে এসে কি মুশকিলে পড়লাম দেখো, বলতে বলতে যাচ্ছে। আপনি এজেন্ট আছে এর কারণ তো বলছি কাকু আপনার রিস্ক আছে। মানে বলছে হনুমান কামড়াবে, পাহাড় থেকে পড়ে যেতে পারে, গাইড ইয়ে করবে, না হলে নাকি উঠতে দেবে না। কি মুশকিল, কি ব্যবসা এদের। দেখো কত লোক আমাদের সব হেঁটে হেঁটে আসছে। তো আমাদের গাইড একটা রিজনেবল প্রাইসে হলো। অ্যাকচুয়ালি এটা এদের ব্যবসা, 300 টাকায় দুজন আমাদের গাইড করে দেবে, না হলে উঠতে দেবে না, এরকম একটা ব্যাপার। এবার দাঁড়িয়ে আবার কি বলছে, সবাই একসাথে যাবে, মানে এখান থেকে হয়তো কাউন্ট করে নেবে। তো সবার প্রথম সিঁড়িতে ওঠার সাথে সাথে দেখো এই সামনে দিয়ে এরকম একটা মার্কেট। চলো জয় শ্রীরাম। চলো জয় শ্রীরাম, যাই। ছুটি যাবে না, দোকানে টাকা লাগে না, এক জায়গায় রেখে ভিতরে দিকে রাখো। তুমি কোথায় রাখছো? এটা কি তোমার দোকান? তোমার দোকান? তো এটা হচ্ছে বালানন্দ মহারাজের প্রথম মন্দির, যেটা এখান থেকে আমরা উঠে আসলাম, এটা বাঁধলো, তারপরে আবার এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। তো এটা হচ্ছে দুর্গা মন্দির, মানে এরকম যাওয়ার পথে এরকম হয়তো অনেক বাঁধবে, 50-60টা হয়তো বাঁধতে পারে। তো চলো সামনের দিকে উঠি। তো এটা হচ্ছে মা সীতা মায়ের গুহা। অ্যাকচুয়ালি সীতার জন্ম ছিল নেপালে, তো এটা পরবর্তীতে মানে এটা কাল্পনিক, এখানে কিন্তু অরিজিনালটা না কেন। তো এটা হচ্ছে তপবন শিব মন্দির, আর ওই যে হচ্ছে বাবা ভোলেনাথ। তবে এখানকার একটা কাহিনী আছে, শোনা যায় যে রাবণ নাকি দ্বিতীয়বার এই তপবনের এই পাহাড়ের ওপরে নাকি তপস্যা করতে এসেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা এখানে হয়তো না। কারোর যদি জানা থাকে তো কমেন্টে সেই কাহিনীটা আমাকে লিখে পাঠাবেন। তো ওই পাশ থেকে উঠে এরকম থেকে ঘুরে আসছি। তবে একটা জিনিস খুবই খারাপ লাগলো, এখানকার এই দাদাটা কিন্তু হনুমান সিগন্যাল দিয়ে ডাকছে, যেটা সমস্যাদায়ক হতে পারে আমাদের পক্ষে। তো এখন এই পাশ থেকে উঠে এদিক থেকে ঘুরে ওই উপরে যেতে হবে। তো ওই উপরে নিশ্চয়ই হনুমান ধরছে, দেখো দেখো কি অবস্থা, এই ট্রেনের ধরছে। সাধারণ মানুষ কেন ভয় পাবে না, চারিদিকে এই অবস্থা দেখো, এরকম প্রচুর আছে চারিদিকে। তো এইসব ভয় ইয়ে করেই আমাদের উঠতে হবে। দেখো চারি সাইডে প্রচুর আছে, প্রচুর আসবে, এরকম প্রচুর। আর একটু উল্টো পাল্টা হলেই ভয়তে তোমার অবস্থা খারাপ, মোবাইল নিয়ে নেবে এই চল চল চল। দেখো অবস্থা কত, দেখো। তো এই দাদারা গাইডটা করে এই কারণেই যাতে হনুমানদের থেকে একটু সেভ করে। দেখো এরকম প্রচুর আছে, আমরা ওই নিচ থেকে উঠে এসেছি। তো মোটামুটি টপ পয়েন্টে চলে এসেছি। তো মাঝে মাঝে কিন্তু এরা হনুমানকে ডাকে, এটা
থ্রিল ভয়ানক ব্যাপারটা তৈরি করার জন্য। তো অ্যাকচুয়ালি আমরা ওই নিচেটা থেকে উঠে আসলাম, বেশ ভালো লাগছে। 250-300 মতো সিঁড়ি, আমাদের টিমের সবাই এক এক করে আসছে আস্তে আস্তে। কেমন লাগছে ফিলিং দাদা? আমারও বেশ ভালো লাগছে, কিন্তু এই গাইডেরা খুবই একটু সমস্যাদায়ক, কেননা হনুমানগুলো মনে হয় এদের পোষ মানা, এরকম মনে হলো। চলো চলে এসছি একদম টপ পয়েন্টে, দেখো কেমন লাগছে এখান থেকে দেখতে, কি দুর্ধর্ষ লাগছে দেখতে এখান থেকে। তো উপর থেকে এই যে পতাকাগুলো প্লাগ করা আছে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছিলাম। তো হাইস্ট পয়েন্টে এসে ভালোই লাগছে, একটু কষ্ট হচ্ছে কিন্তু ঠিক আছে। এ দেখো একদম মন্দিরের টপে কে বসে আছে, আর এই পাশে দেখো টিলাগুলো কেমন লাগছে দেখতে, একদম লাল মাটি। আর ওই জায়গা দেখা একটা বাইকের টিম রয়েছে বসে, তারা খুব সম্ভবত পিকনিক করতে এসছে। খুব সুন্দর লাগছে উপর থেকে এই টোটাল দৃশ্যটা। আর ত্রিকুট পাহাড়টা দেখাচ্ছে একদম কাছ থেকে তোমাদের, দেখো মানে আমার হাইয়েস্ট ক্যাপাবিলিটি অফ জুমের। কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে এবার যাচ্ছি শ্রী শ্রী বালক ব্রহ্মচারীজি মহারাজের মন্দির। এখান থেকে গিয়ে ওই কোণা দিয়ে আমাদের বেরোতে হবে। তো এই মহারাজের মন্দিরে কিন্তু আমরা উঠেছিলাম, ওপরে যে ওই যে 9 লাখ মন্দির না কি আছে সেখানেও কিন্তু এই মহারাজ ছিল, আর ওই পাশে ছিল গোপাল। দেখো কি অবস্থা, এইভাবে নামতে হচ্ছে এই গুহা দিয়ে। আর তারপরে দেখো এখান থেকে এরকম কি খতরনাক জায়গা, দেখো বাচ্চারা ভয় পাচ্ছে। তো এখানেও সেই বাল ব্রহ্মচারী মহারাজ রয়েছে। তো এখানে একটা খুব কেওয়ার সৃষ্টি হচ্ছে, তার কারণ এখানে দেখো গুহাটা এত অন্ধকার যে বাচ্চাদের সত্যি ভয় পাওয়ারই কথা, কেননা এরকম একটা জায়গা, আর ভয় তো স্বাভাবিক ব্যাপার। দেখো কি অবস্থায় নামতে হচ্ছে এরকম জায়গায়, কিভাবে উঠলাম দেখো। এটা সত্যি ভীষণ ভয়ানক ছিল। এই দাদা দেখো বেরোচ্ছে, মানে আর এর থেকে আর একটা যে সিঁড়ি ছিল না যেখান থেকে আমরা একদম মাথা গুঁজতে হয়েছে, সেটা ভীষণই একটা কষ্টকর ছিল। তো চলো এবার বেরিয়ে এই সোজা যাচ্ছি। এবার সমস্যা হচ্ছে একটা, এরা এখানকার স্থানীয় লোক, এরা আবার হনুমান না ডাকে। তো তপোবন পাহাড় থেকে আমরা বেরিয়ে এলাম, দেখো। আর সব থেকে খতরনাক ছিল সিঁড়িটা। তো দাদাদের স্পিড দেখো, এরা যেহেতু এখানকার মানে হ্যাবিচুয়েট হয়ে গেছে এখান থেকে উঠতে নামতে নামতে, তাই এতটা স্পিড, পুরো লাইক অ্যাস মাঙ্কি। দেখো সবাইকে ডাকছি দাদা, কি অবস্থা। চলো তা মোটামুটি কমপ্লিট হলো। এই দেখো পুরো লাইন ধরে বসে রয়েছে, একজন আরেকজনের চুল বেছে দিচ্ছে। তো এটাই হচ্ছে সমস্যাদায়ক, তাছাড়া আর কোনো সমস্যা নেই। খাবার দিচ্ছে দেখো। তো এখান থেকে সব আমাদের লোকজন নেমে এবার বাসের দিক যাচ্ছে, আর আমি নিচ্ছি এইটা দেখে খুবই ভালো লাগলো। এইটার গজালা, এটা ছোলা না, এটা অন্য কিছু। তো এই মোটামুটি নিয়ে নিলাম 10 টাকার, আর 10 টাকার নিচ্ছি মুড়ি। তো আমার খুব ফেভারিট খাবার এটা। তো ত্রিকুট পাহাড় যেতে গিয়ে দেখো কত সোলার প্ল্যান্ট এখানে ইনস্টল করেছে। ইলেকট্রিকের জোগাড়টা না অনেক কম, ওর জন্য সোলার প্যানেল বসিয়ে এখানকার এইসব গ্রামের থেকে কারেন্টের জোগাড় দেয়। দেখো এই গ্রামে একটা জলের লাইন, তাও সোলার প্যানেল দেওয়া। দেখো এখানে জব চাষ করেছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে কত সোলার প্যানেল, মানে লাখ লাখ। এত সোলার প্যানেল আমার আমি মনে হয় দেখি না ভিডিওতে, তো যে উপরে এসে গ্রামে বা অন্য সোর্সে কারেন্ট যায় কিনা সেটাও আমি জানি না সঠিক। আর যদি জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। মানে তো সন্ধ্যাগত, কিন্তু ত্রিকুট পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। জানি না ওখানে পৌঁছাতে গিয়ে কতটা ভালো দেখা যাবে। তো এখান থেকেই আগে দেখি।
তো আমাদের নেক্সট ডেস্টিনেশন কিন্তু এই পাহাড়টা। কি দুর্ধর্ষ লাগছে। তো এটা হচ্ছে চলে আসলাম ত্রিকুট পাহাড়ের প্রবেশদ্বার। এতক্ষণ যে পাহাড়টা দেখাচ্ছিলাম তার প্রবেশদ্বার, মানে সেই পাহাড়ের গ্রামের মধ্যে আমরা ঢুকছি। 5:30 6টা বাজতে গেল, তাও আসছে মোটামুটি। এই দেখো পাহাড়ি গ্রাম, এগুলো সব দোকানপাট। কি দুর্ধর্ষ লাগছে। তো এখন আমি যেখানে এসে উপস্থিত হলাম এটা হচ্ছে ত্রিকুট পাহাড়। আর ওই যে আমাদের বাস নামিয়ে দিল, কিন্তু সন্ধে হয়ে গেছে। এই জায়গাটা যদি দিনের বেলায় হতো আর যদি সূর্য থাকতো, অসাধারণ দৃশ্য লাগতো। তো দেখো সামনেটা কেমন লাগছে। আর এই জায়গাটা কিন্তু প্রচুর দোকান বসে। তবে এই জায়গায় সমস্যা একটাই, যেরকম বানর প্রচুর থাকে, গাড়ির কাচ যদি খোলা থাকে তো বানর সেখান থেকে নিয়ে তাদের ব্যাগপত্র, খাবার দাবার সব হাওয়া করে দেবে। আর বানরের সংখ্যা এখানে প্রচুর। তো এই যে হচ্ছে ত্রিকুট পাহাড়ের দৃশ্যটা, দেখো কি সুন্দর লাগছে। 1 2 3টে, এই 3টে মিলে নাম হয়েছে ত্রিকুট। তো কি দেখো অবস্থা। গাইড থাকলে সব জায়গা ঘুরতে পারবে। তো আমাদের এত দলবল মিলে যাচ্ছে। এই বাজারটাকে কিন্তু আমাদের টোটাল টিমটাই ভরিয়ে দিল। আর এটা এখন বাজার, এটা দিনের বেলায় খোলে, সন্ধ্যাবেলায় খোলে। দেখো চারিদিকে। তো ওখানে একজন বলছে পাহাড়ের উপরে নাকি 1-1.5 লাখ বাদর আছে। তো আমরা আসার সময় শুনছিলাম এটা। দেখো কত কিছু বিক্রি হচ্ছে, দেখো কত কিছু বিক্রি হচ্ছে। তো এখানে প্রচুর বট গাছ, আর এই বট গাছই হচ্ছে বাদরের আস্তানা। দেখো ত্রিকুট পাহাড়ের এই লেকটা একেবারে অন্ধকার হয়ে গেছে, আর প্রচুর বানর আসছে। দেখো কত, আর সবাই যাচ্ছে উপরের দিকে। তো উপরে উঠে দেখছি একটা শিব মন্দির। দেখো থেকে নামছে। আর ওদিক থেকে উপরে ওঠার জায়গা। তবে একদম রাত হয়ে গেছে, এবার নিচে নামতে হবে আমাদের। তো এটা হচ্ছে মেসেঞ্জারের ড্যাম। তো এখন বাজে রাত 10:40 মতো। আমরা মেসেঞ্জার ড্যাম থেকে বেরিয়ে আসলাম, আমরা প্রায় 45 কিলোমিটার দূরে রাস্তায়। তো রাতের খাওয়াটা এখানেই হচ্ছে। দেখো এই যে আমাদের টিমের সবাই এই রেস্টুরেন্টটায় খাচ্ছে, আর অনেকে দাঁড়িয়ে আছে। তো এই যে হচ্ছে মহল। আর রাত্রের আমাদের খাওয়া হচ্ছে এই যে ডাল, ডিম, লঙ্কা, লবণ। আর যারা রুটি খাবে তাদের জন্য ওখানে রুটি তরকা আলাদা তৈরি করছে। তো ফটাফট আমি এটা খেয়ে নিই। তো সকাল হয়েছে, আর এখন আমরা আছি হ্যালেঞ্চা বানেশ্বরপুর থেকে, আর 20 মিনিটের মধ্যে ঢুকে যাবো। তো সকালের সূর্য উঠে গেছে, আর এখন ঘড়িতে বাজে 7:20। পুরো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি, টাউন হল মোড়। তো ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তো এখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি গোছাই, তো রেস্ট নিতে হবে। টাটা।